কেমন যেন চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকেন। আগের চেয়ে কথা বলা আরও কমিয়ে দিয়েছেন। অরুণিমা হাজার চেয়েও মাকে নিজের বাসায় রাখতে পারে না। দিন রাত বলে কিছু নেই, তিনি শাশুড়ির পাশেই থাকবেন। আসলাম ফারিসের বাসায় এসে থাকেন, আবার মাঝে মধ্যে হাসপাতালেই রাত কাটিয়ে দেন। অরুণিমা দাদির চিন্তায় আজকাল পড়াশোনায় ঠিক করে মনোযোগই দিতে পারছে না। ফারিস থেকে অজস্র সান্ত্বনার বাণী শোনালেও সে জানে, এমনকি বুঝেও গেছে তার দাদু আর সুস্থ হবে না। রোজ সময় করে তার দাদুকে একবার হলেও দেখে আসে, চোখের জলে নিজেকে সিক্ত করে আসে। এটাই বুঝি প্রকৃতির নিয়ম, বেলা হলে সময় ফুরিয়ে আসবে, চাইলেও আর ধরে রাখা যাবে না। আমরা নিয়ম ভাঙলেও প্রকৃতি কখনো নিজের নিয়ম ভাঙে না। সে যে তার নিজস্ব গতিতে চলে, সে যে প্রবাহমান। আপনি আজকে ফারিনের সাথে তাদের বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে প্রবেশ করতে সে হতভম্ব হয়ে গেল। বাড়ির অবস্থা যাচ্ছে তাই, খামারের অবস্থাও একই। খাবারের পাত্রে খাবার নেই, পানির পাত্রেও খালি পড়ে আছে। এসব দেখে আপ্তির মেজাজ চটে গেল, সে রাগে গজগজ করতে লাগলো। আবিরা তাদের খামারের ছেলেটাকে খুঁজতে লাগলো। ফারিন তাকে শান্ত হয়ে দাঁড়াতে বলে সে নিজে খুঁজল। প্রথমে খুঁজে না পেলে হতাশ হলো, কিন্তু তার আচমকা চোখ গেল অদূরে থাকা দক্ষিণ দিকে ঢিবির দিকে। সেখানে কিছু আবছা আলো দেখা যাচ্ছে। ফারিন সেদিকে এগিয়ে গেল, কিন্তু যা দেখলো তার চক্ষু ছানাবাড়া। আবির সহ খামারের ছেলেটা মুঠোফোনে মজে আছে। সে আরও একটু কাছে গেল, দেখলো দুজনেই মুঠোফোনে পাবজি খেলছে। এই জন্য এদের হুঁশ নেই। সে যে এসে এদের পেছনে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। সে আলতোভাবে এদের কাঁধে হাত রাখলো। দুজনে তখনও হুঁশ নেই, একে অপরকে বলছে, এই হাত ছাড়া, আমি এখন খুব ভালো অবস্থায় আছি, কিন্তু নয়তো তোর লাইগা আমি গেমের বাইর হয়ে যাবো গা তো। ফারিন বিদ্রুপের সুরে বলে উঠল। তাই বুঝি? আচমকা ফারিনের গলার আওয়াজ পেয়ে আবির চমকে উঠল। জলদি করে নিজের মুঠোফোন লুকিয়ে ফেলল। মুখের কোণে ঈষৎ হাসি রেখেই বলে উঠল, আরে ফারিন, তুমি কখন আইলা? কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু আবির ভাই, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আদেও পালন করছেন তো? আবিরের সাথে থাকা খামারের ছেলেটাও ভয় পেয়ে চমকে উঠল। মুহূর্তে তার মুখের আদল ফ্যাকাশে হয়ে গেল। কিছু বলার জন্য উদ্যত হতেই ফারিন তাকে থামিয়ে দিল। হামিদ, তোমাকে এখানে রাখা হয়েছে কি পাবজি খেলার জন্য, নাকি খামার দেখাশোনা করার জন্য? হামিদের অসহায়ত্ব দৃষ্টি, মুখ ফুটে কিছু বলার সাহস হলো না তার। ফারিনের তীর্য কথায় সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এক পলক আবিরের দিকে তাকালো। সে তো আগে কখনো এমন করে মুঠোফোনের নেশায় পড়েনি, কিন্তু আবিরের সাথে দেখা হওয়ার পর থেকে সে এসব পাবজি নামক গেমে আসক্ত হয়ে গেছে। লজ্জানত মস্তকে সে ফারিনের জবাবে বলল, আসলে ভুল হইয়া গেছে গা, আর করুম না ভাইজান। রক্তিম দৃষ্টিতে চোখ বুলালো দুজনের দিকে। ফারিন আর উচ্চবাক্য না করেই চলে আসে। ফারিনের আচরণে ফের আরেকবার আবির অপমানিত বোধ করল। তার রক্ত ধমনীতে শিরায় শিরায় ফারিনের তীর্যক বাক্য প্রবল বেগে বইতে লাগলো। সময় সুযোগ পেলে সেও এর শেষ দেখে নেবে। বিরস বদনে বিমূর্ত বসে আছে মেহজাবিন। বিয়েটা ভাঙলেও তার শেষ রক্ষা হয়নি। আজ পুরো পরিবারের কাছে সে তুচ্ছতাচ্ছিল্যের পাত্র হিসেবে বিবেচিত। তার মা তাকে প্রশ্ন করেছিল কি এমন সে বলেছে যে পাত্র সরাসরি নিষেধ করে দিয়েছে। মেহজাবিনকে জিজ্ঞেস করা হয়েছিল তার কি পছন্দের কেউ আছে, কিন্তু মেহজাবিন ছিল নিরুত্তর তার মায়ের কথায়। কী বা জবাব দেবে সে? সে নিজেই তো জানে না এই প্রশ্নের সহজ উত্তর। নির্জীব অসার প্রায় শরীর থেকেও তার হৃদগহীনে বেদনার্থ হাহাকারের প্রতিধ্বনি হচ্ছে। তখন আচম্বিত মোবাইল নামক যন্ত্রটায় কর্কশ শব্দে বেজে ওঠে। মেহজাবিন ফিরেও দেখে না কে কল দিয়েছে। একবার দুবার করে যখন চতুর্থবার কল বেজে উঠল, সে অনেকটাই বিরক্তি নিয়ে মুঠোফোন হাতে নিল, কিন্তু স্ক্রিনে নাম্বার দেখে সে খুশিতে প্রায় কেঁদেই দিল। দীর্ঘ 1 মাস পর নিহাল তাকে আবার কল করেছে। তাহলে সে ভুল বুঝতে পেরেছে, আবার তারা দুজন এক হবে। সে আবার পরিবারকে নিহালের কথা বলবে, তার পরিবারের কাছে তার মতামতের কথা এড়িয়ে যাবে না। উচ্ছ্বাসিত তার মুখশ্রী, রিসিভ করতেই ওপাশে উচ্ছ্বসিত কণ্ঠস্বর। কেমন আছে জানেমন? এতদিন পর নিহালের সেই আদর মাখানো মিষ্টি সম্বোধন শুনে মেহজাবিন কেঁপে উঠল। তার আখির জল গড়িয়ে পড়ছে দুগাল বেয়ে। গলার স্বর প্রকম্পিত হচ্ছে বারবার। মুখ নিঃসৃত এক বাক্যেই উচ্চারিত হলো, নেহা, তুমি সত্যি কল দিয়েছো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। জানো, গত 1টা মাস আমি ঘুমোইনি। কবে পেট ভরে খাবার খেয়েছি নিজেই ভুলে গিয়েছি। প্রতিটা সময় আমি তোমাকে নিয়ে ভেবেছি। কত হাজার বার যে তোমার নাম্বারে কল দিয়েছি, কিন্তু প্রতিবার শুধু একটাই শব্দই ভেসে আসতো, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি বন্ধ আছে। ওই শব্দ যতবার ভেসে আসতো আমি ততবার কষ্টে জর্জরিত হতাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার বিশ্বাস ছিল তুমি আবার ফিরে আসবে। কি যে বলো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? তুমিই তো আমার সব। শোনো জানেমান,
তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আজকে দেখা করতে পারবে? অনেকদিন তোমাকে দেখিনি। আসবে তো জানেমান? মেহজাবিনের মুখে তৃপ্তির হাসি। সে তার প্রিয় মানুষের কথা না শুনে কি আর থাকতে পারবে? সে যাবে, দেখা করবে। বিকেলে নিজেকে পরিপাটি করে নিহালের সাথে দেখা করার জন্য বের হলো। নিহাল মেহজাবিনকে দেখে আপ্লুত হলো। তার জন্য বিশাল এক সারপ্রাইজের আয়োজন করলো। মেহজাবিন খুশিতে কেঁদে দিল। সে তো নিহালকে হারিয়েই ফেলেছিল। নিহাল মেহজাবিনকে তার বাহুডোরে বেঁধে রাখলো। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নিহাল তাকে নিজের থেকে ছাড়ল না। তার কাছে এক অনাকাঙ্ক্ষিত আবদার করলো। মেহজাবিন প্রথমে না করলো, কিন্তু নিহালের প্রতি আবেগীয় বাক্যে শেষে সে রাজি হলো। তাদের মধ্যে আবেদনময় এক মধুর মুহূর্ত গড়ে উঠল। নেশাময় সেই আবেগীয় সময় ফুরালে নিহাল মেহজাবিনকে বাহুডোর থেকে ছেড়ে দিল। নিহালের মুখে তখন কুটিল হাসি। সে মৃদু হেসে মেহজাবিনের সামনে এসে এক অভাবনীয় প্রস্তাব রাখলো। মেহজাবিন প্রস্তাব শুনে বিস্ফোরিত নয়নে তাকালো নিহালের দিকে। এই রকম কুপ্রস্তাব নিহাল কিভাবে তাকে দিতে পারে? তার ধ্যান জ্ঞানের বাইরে ছিল। সে চোয়াল শক্ত করে নিহালকে কড়া কিছু কটুবাক্য শোনালো। নিহালের মুখে তখনও কুটিল হাসি। সে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে মেহজাবিনের সামনে এসে ইশারায় তাকে নিজের হাতের মুঠোফোন দেখালো। অবিশ্বাস্য নজরে মেহজাবিন নিহালের দিকে তাকালো। চেনা মানুষের অচেনা রূপ দেখে সে স্তব্ধ, হতবাক। এই নিহালকে সে চেনে না। দীর্ঘ 10 দিনের বাঁচা মরার লড়াইয়ের অবশেষে পরাজয় মানতে বাধ্য হলো জমিলা। ডাক্তার ফারিসকে আলাদা করে ডাকলেন। তাকে জমিলা সম্পর্কে কিছু অজানা কথা বলেন। ডাক্তারের মুখে এমন কিছু শুনে সে আতঙ্কিত হয়ে পড়ল। তবে জমিলার বলে যাওয়ার শেষোক্ত কথা ফারিসকে বেশ ভাবাচ্ছে তাকে। জমিলা তাকে কি বলতে চেয়েছিল? অনেক ভেবেও এর কুলকিনারা খুঁজে পেল না। আসলাম আজই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঘন্টা 2 আগে। এর মধ্যে তার কাছে জমিলার খবর পৌঁছালো। সে স্তব্ধ হয়ে গেল মায়ের কথা শুনে। তার মা আর নেই। ঢাকা থেকে দীর্ঘ সময় পাড়ি দিয়ে রাতের মধ্যে জমিলাকে আনা হয়েছে অনুরিমাদের বাড়িতে। পুরো বাড়িতে চলছে শোকের মাতম। সবাই স্তব্ধ হয়ে আছে জমিলার বিদায়ে। জায়দা ঘরের এক কোণে বিরস বদনে বসে আছে। চোখের কোণে জল নেই তার, যেন কাঁদতে ভুলে গেছে সে। ছোট্ট আত্মী এখনও হাউমাউ করে কেঁদে যাচ্ছে। কি করে দাদুকে ভুলবে সে? তার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। দাদুর কথা খুব বেশি মনে পড়ছে তার। হাসপাতাল থেকে ঢাকা যাওয়ার আগে বুঝি এটাই তার দাদুর শেষ বিদায় ছিল। কেন সে ঢাকা গেল না? তাহলে তো আরও কয়টা দিন বেশি তার দাদুকে দেখতে পেত। তার যে দাদুকে দেখার এই আফসোস কখনোই যাবে না। বিছানার মধ্যে বিমূর্ত হয়ে শুয়ে আছে অনুরিমা। সে তো জানতো তার দাদু আর সুস্থ হবে না, কিন্তু এভাবে চলে যাওয়া আছে সে মানতে পারছে না। বক্ষস্থলে খুব কষ্ট হচ্ছে তার। সুস্থ দাদু মরণকালে হুশহীন অসার জীবন্ত কঙ্কালে কিভাবে পরিণত হলো। শেষকালে কুকুরের মতো জিহ্বা বের করে রাখত। মাঝে মাঝে নাকি কুকুরের মতো আচরণ করত। ঘেউ ঘেউ করে শব্দ করত, তাও অতি ক্ষীণ স্বরে। একটা মানুষের সমস্যা হয়, কিন্তু তার দাদুর এত সমস্যা কি করে হলো? লিভার থেকে শুরু করে কিডনি, ফুসফুস, পাকস্থলী, জরায়ু সব কিছু একসাথে কি করে পৌঁছে যেতে পারে? তারা ঢাকা যাওয়ার আগেও তার দাদুর সব কিছু পরীক্ষা করেছিল, কিন্তু সে সময় তো কোনো রোগ ধরা পড়েনি। কিন্তু মাত্র 10 দিনে কি করে একটা মানুষের সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে? সে হাজার সমীকরণ করেও কোনো হিসাব মেলাতে পারেনি। দীর্ঘশ্বাস টানে সে। তার দাদুর এত করুণভাবে শেষ বিদায় সত্যিই মানতে ভীষণ কষ্ট হচ্ছে। দাদুর জীবন এতটাই সংকটাপন্ন কখনো মনে হয়নি তাদের। কত সুন্দর হাসি খুশি সুস্থ সবল ছিল তার দাদু। সে হাসির ঝংকার যেন এখনও কানে ভেসে আসছে। বিলকিস ঘরের ভেতরে মাটির মেঝেতে বসে বিলাপের সুরে কাঁদছে। মরণকালে আমার হাতে শেষ খাওন খাইয়া ঢাকা গেছিল। আর কয়টা দিন আমি বেশি সুযোগ পাইলাম না শাশুড়ি সেবা করবার। আমার বাড়ি যখন গেছিল আমার শাশুড়ি কতই না খুশি আছিল। তার নাতি নাতিন আবির আখি দুজনেই। দাদি বলতেই তো অজ্ঞান। আরিফ তো বিদেশ থেকে রোজ ফোন দিলেই কইতো, আম্মা আমার দাদুর ঠিক মতো যত্ন করবা, আমার দাদুর যাতে কখনো কোনো খান দিয়া কমতি না হয় সেই দিকে খেয়াল রাখবা। আরিফের বাপ তো বাজার থেকে আহনের সময় যতই রাত হোক মায়ের লাইগা পান নিয়ে আইতো। মা কিছু বলতে দেরি করতো না, তার করতে দেরি নাই। মায়ের জন্য যে পাগল আসিল আরিফের বাপ, আমার কিছু ভুল পাইলেই হইছে আইসা খাও খাও শুরু করতো। আমার মায়ের কাম আগে করবি, তারপর বাকি কাম। বিলকিসের এহেন বিলাপ দেখে আজগরের বউ পারভিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার চোখে মুখে বিস্ময়বাহ দৃষ্টি। কি দুরন্তর মহিলা, বাপরে! শাশুড়ির নিয়া যাইয়া ঠিকঠাক খাওন পর্যন্ত দেয় নাই, আর এখন নিজেরা নিয়া প্রশংসার গীত গায়।
তাচ্ছিলের সুরে মনে মনে হেসে উঠল সেও কম কিসে। এখানে গ্রামের নানান মানুষ আসছে, এদের সামনে যেভাবে হোক নিজের ভালো দিক তুলে ধরতেই হবে, নয়তো মানুষে তারে নিয়ে কানাঘুষো করব। সে শাশুড়িরাই কিছু করে নাই। জমিলার শেষ বিদায়ের জন্য প্রস্তুতি চলছে। বাড়ির আশেপাশের মানুষ এসে জড়ো হয়েছে। ফারিজ, আসলাম, আসগর সহ বাকি মানুষেরা বাড়ির পাশে দেউরির সামনে দাঁড়িয়ে আলোচনা করছে জমিলাকে কখন কবরস্থ করা যাবে। কারণ এখন ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে গেছে। এখন রাতে কি কবরস্থ করা যাবে? ফারিজ মাঝখান দিয়ে বলে উঠল, যতটুকু জানি মহিলা মানুষ রাতেই কবর দেওয়া উত্তম। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বলি কি, আমাদের দেরি করা ঠিক নয়। কারণ দাদুকে যত বেশি রাখা হবে তত বেশি ওনার পেট ফুলে যাবে, আর এতেই পেট ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। ডাক্তারের ভাষ্য মতে দাদুর পেটের ভিতরকার প্রায় 95 ভাগই অকার্যকর আর নষ্ট হয়ে গেছে। এত দ্রুত গতিতে কারো শরীর নষ্ট হয়ে যাওয়া এমন নাকি এর আগে ডাক্তারদের হিস্ট্রিতে কোনো নজির নেই। তারাও ভীষণ হতবাক হয়েছিল দাদুর এমন অবস্থা দেখে। তাই বলছিলাম যত দ্রুতই তাকে কবরস্থ করা যায় তাতেই দাদুর জন্য মঙ্গল হবে। তাছাড়া আমি অনেকজনকে আগেই বলে দিয়েছি, তারা কবর খুঁড়ে রেখেছিল। তাই জানাজা পড়ার জন্য যারা সামনে আছে তাদের দিয়েই হবে, বেশি মানুষের দরকার নেই। মহিলা মানুষ যতই কম মানুষ হবে ততই উত্তম। আমি হুজুরকে কল দিয়েছি, তিনি বলছে আসতেছেন। দাদুকে মহিলারা গোসল করানোর প্রস্তুতি নিচ্ছে, ঘন্টা খানেকের মধ্যে গোসলও হয়ে যাবে। আসলাম, আসগর দুজনে সায় দিলেন। যদিও প্রথমে দোটানায় ছিলেন, তাদের আলোচনা সেখানে শেষ হয়ে গেছে। হালিমা সন্ধ্যের আগে এসেছেন ছেলের শ্বশুর বাড়িতে। রাগ ক্ষোভ থাকলেও বিপদের সময় নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাই তো ছুটে এসেছেন। তার সাথে নিঝুম, ফায়জা, নিতুসহ বাকিরাও এসেছেন। তারা মিলে কোরআন খতমের আয়োজন করেন। কিছু মহিলারা দোয়া পড়ছে আর আপনি ঘরের এক কোণে বসে এক ধ্যানে কোরআন পড়ে যাচ্ছে। চোখের জলে তার টইটুম্বুর, কিন্তু সেই জল মুছে আবার কোরআন পড়ায় মনোযোগ দেয়। আজিম শেখ শোকাহত বাড়ির জন্য খাবারের আয়োজন করেছেন। ঢাকা থেকে রাত 9টায় ফারিজরা এসে পৌঁছায়। রান্নার কাজ ফারিজরা আসার আগেই করা হয়ে গেছে। রাত অনেক হয়ে গেছে, তাই তিনি সবাইকে খাবার খাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। যারা বাইরের দূরের থেকে আত্মীয় স্বজন এসেছেন তারা খাবার খেয়ে নিয়েছে। শুধু অনুরিমাদের পরিবারের কেউ খাবার মুখে তোলেনি। জায়দাকে অনেক চেয়েও কেউ খাবার খাওয়াতে পারেনি। অনুরিমা, আপনি দুজনেই অভুক্ত বসে আছে। ফারিজ নিজেও কিছুই খায়নি, তাই অন্যদের কিভাবে খাওয়াবে? জমিলাকে গোসল করানোর জন্য মধ্যবয়সী কিছু মহিলাদের ডাকা হলো। এই কথা শুনে হালিমা উঠে দাঁড়ালেন, নিচ থেকে বললেন, আমিও গোসল করাবো। জায়দা নিষ্করুণ চাহনি আর ভাঙা কণ্ঠস্বর কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমার মায়ের শেষ গোসলটা করাই। উপস্থিত সবাই জায়দার কথায় সায় দিলেন। তাকে টেনে নিয়ে গেলেন জমিলার গোসল করানোর জন্য। বিলকিস, পারভিন দুজনে উপস্থিত হলেন। হালিমা আর জায়দা মাথার দিকে, বিলকিস আর পারভিন পায়ের দিকে গোসল করাতে লাগলেন। হালিমা গোসল করানোর সময় খেয়াল করলেন জমিলার শরীর কেমন কালচে বর্ণের হয়ে গেছে। মাঝে মাঝে শরীরের বিভিন্ন স্থানে কালচে দগদগে দাগ স্পষ্ট দৃশ্যমান। সে দেখেও আর কাউকে কিছু বললে না, যদি আবার অন্য কিছু মনে করে। খুবই ধীরগতিতে আর অত্যন্ত যত্নের সাথে শাশুড়ির শেষ বিদায়ের গোসল করালেন জায়দা। মাঝে মধ্যে আঁখি জলে দু চোখ ঘোলাটে হয়ে যাচ্ছিল। অস্পষ্ট দেখছিলেন, তবুও সেই চোখের জল মুছে নিজের হাতে তার শাশুড়ি মাকে শেষ বিদায় সাজিয়ে দিলেন। গায়ের কাপড়ে কিছু কর্পূর আর আতর ছিটালেন। তারপর ধীরে ধীরে সাদা কাপড়ের পোশাকে তাকে আবৃত করলেন। মুখটা কিছুক্ষণের জন্য অনাবৃত রাখলেন, কারণ অনেকেই মুখ দেখবেন জমিলার। জমিলার কোনো মেয়ে নেই, 3 ছেলে সন্তান তার। জায়দাকে তিনি মেয়ের মতোই আদর করতেন, কারণ জায়দাও শাশুড়িকে বেশ আদর যত্ন করতেন। তাই তো জমিলার মন জয় করে নিয়েছিলেন সহজেই। জমিলার গোসল শেষে তাকে খাটিয়ায় শোয়ানো হলো। সম্পূর্ণ খাটিয়া ঢাকা আরবি বড় বড় অক্ষরে অঙ্কিত কালো মোটা চাদরে। শুধু মুখের অংশ কিছুটা অনাবৃত। জমিলার দুনিয়ার জীবনের শেষ যাত্রার আগে সবাইকে ডাকলেন, যারা দেখতে যান এসে দেখে যান, এটাই শেষ দেখা, এরপর আর কখনো তাকে দেখবেন না। আসলামের গম্ভীর মলিন কণ্ঠস্বর। সে উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, আমার মা যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি করে থাকে বা কোনো অন্যায় করে থাকে, তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন সবাই। উপস্থিত লোকজন বলে উঠল, মাফু মাফু, ওনার সাথে আমাদের কিছু নাই, তিনি তো দুনিয়ার ভালো আছিল। আসলাম ফের সবার উদ্দেশ্যে বলল, আমার মা কেমন মানুষ আছিল? উপস্থিত সবাই বলে উঠল, খুব ভালো আছিল।
আসলাম এই কথা 3বার বলল, আর উপস্থিত বাকিরাও এই কথা 3বার আওড়ালো। জমিলাকে সবার থেকে বিদায় জানিয়ে ফারিস, ফারিন, আবির, আসলাম, আজগররা আসলো খাটিয়া নেওয়ার জন্য। 40 কদম গুণে খাটিয়ার চারপাশ জায়গা পরিবর্তন করলো, আবার আগের মতোই চলতে শুরু করলো 40 কদম গুণে। আপতি পেছন থেকে চিৎকার ছুড়ল মায়ের আর বোনের কাছে গিয়ে, আম্মা, ও আম্মা, দাদুরে নিয়ে চলে গেল তো সবাই। দাদু তো আন্ধারে থাকতে পারে না, ডরাই তো। ও মা, কথা কও না, আমার দাদু একা কেমনে থাকবো, তার ডর লাগবো না? ও আপু, দাদু একা একা কেমনে থাকবো কবরে? অনুরিমার নির্লিপ্ত চাহনি, শরীরে এক বিন্দু শক্তি নেই। সে শান্ত হয়ে বসে আছে, শুধু দুগালবে অশ্রুধারা বয়ে চলেছে। জায়দাও একইভাবে বসে আছে। মুরব্বীরা তাদের মা মেয়ে 3জনকে গোসল করতে পাঠালেন। জমিলাকে গোসল করানোর স্থানে বড়ই কাটা পুঁতে রাখলেন, যাতে কেউ পায়ের কদম না রাখে। জমিলাকে নিয়ে যাওয়ার সময় রসুন, চাল আরও কী জানি নিয়ে গেলেন, যা জায়দা জানেনি না। এগুলো নাকি মসজিদে নাকি দিতে হয়। জায়দা আর তার 2 মেয়েকে জুতো পরতে, পিড়িতে বসতে নিষেধ করলেন সবাই। ঘরে 3 দিন খাবার খেতে নিষেধ করলেন। উপরোক্ত কাজগুলো সম্পূর্ণ কুসংস্কার। আসলাম আর আসগর মায়ের নামাজের কাফফারা আর পুলসিরাত পার হওয়ার জন্য কোনো এক মাঝিকে টাকা দিয়ে দিবার সিদ্ধান্ত দিয়েছে। এতে নাকি কাফফারা মওকুফ হয়। গধূলির লালচে ক্ষীণ আভা গাছের পাতার আড়ালে এখনও দৃশ্যমান। মেঘাচ্ছন্ন অদূরের আকাশ ঘনীভূত ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় নিজেকে আবৃত করে রেখেছে। সন্ধ্যা নামতেই এই পানিকণা কুয়াশার রূপে টুপটুপ শব্দ করে ধরণীতে এসে পড়বে। প্রভাতী লগ্নে আবার শিশির রূপে বিন্দু বিন্দু জলকণা হয়ে ঘাসের ডগায় পড়ে চিকচিক করবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে বসে আছে আপতি। নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে এই কয়দিনে। তার দাদু হারিয়ে গেলেও তার বলা অমৃত বাণীগুলো আজও হৃদয় গহীনে ভেসে ওঠে। আজও তার ব্যতিক্রম হয়নি। তার দাদু প্রায়ই বলতো, শীতকালে ঝরা পাতা দেখছো নাতনি? দেখবা সব গাছের পুরাতন পাতা সব ঝইরা পড়তাছে। তখন মাঠে ঘাটে সব জায়গায় খালি পাতায় আর পাতায় ভর্তি। বসন্তকালে আবার দেখবা গাছে গাছে নতুন পাতা গজাইছে, গাছে নতুন নতুন কুড়ি আইছে। এই পাতাগুলো তখন কচি পাতা হইয়া জন্মায়, কিন্তু এরাই এক সময় বুড়া হইয়া যায়। তাই তো আবার শীতকাল আইতেই এই পুরান পাতা ঝইরা পইরা যায়। এইটাই তো প্রকৃতির নিয়ম। এই যে আমারে দেখতেছো, আমি হইলাম গাছের সেই পুরাতন পাতা, আর তুমি হইলা সেই গাছের নতুন কচি পাতা। তোমার যাত্রা শুরু আর আমার শেষ। বুঝলা নাতনি? ছোটবেলায় আমি একটা কথা শুনে আইছি। হাসছো কেন নাতিপতি? আবার চৈত্র এলো, তোমাদেরও হবে এই গতি। তুমি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, কিন্তু মৃত্যু থেকে নয়, কারণ মৃত্যুকে তোমার গ্রহণ করতেই হবে। তাই বোন, নিজের সবসময় প্রস্তুত রাখবা মৃত্যুর জন্য। আসবার সঠিক বয়স থাকলেও যাওয়ানোর যে সঠিক বয়স নাই। 2 আঁখি জলে ভরে ওঠে আপতির। তার দাদু কত সুন্দর করে গুছিয়ে কথা বলতো, কত কিছু শিখাতো তাদের। রাতের বেলায় দাদু কত গল্প করত, কত পুরাতন সেই দিনের কথা বলতো তাদের। সেই দিনগুলো এখন অতীত, চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। আনমনে বাড়ির দক্ষিণ কোণার মাচায় বসে সে তার ভাবনায় নিমজ্জিত। আচমকা তার কানে কিছু খচখচ করার শব্দ আসলো। প্রথমে সে পাত্তা দেয়নি, পরে শব্দের তীব্রতা বাড়ল। আশেপাশে চোখ বুলালো, কিন্তু কিছুই তার নজরে আসলো না। এর কিয়ৎক্ষণ পর কেমন ফিসফিসানির একটা ক্ষীণ শব্দ তার কানে এলো। সে অনেক ভেবেও এটা বুঝলো না এমন ফিসফিস শব্দ কোত্থেকে আসলো। ভয়ে কেমন যেন গা ছমছম করে উঠল তার। তাই উঠে দাঁড়ানোর জন্য উদ্যত হতেই আচমনিত তার থেকে কদাচিৎ দূরে কালো কুচকুচে একটা কুকুরকে দেখলো। এত কালো কুকুর সে এর আগে কখনো দেখেছে কিনা সন্দেহ আছে। কুকুরটার দৃষ্টি তার দিকে নিবদ্ধ, নিজ করুণ দৃষ্টিতে যেন ভয়ার্থ কিছুর আভাস। সে মাত্র কয়েক সেকেন্ড কুকুরটাকে পর্যবেক্ষণ করতে পেরেছে। আর কিছু ভাবার সময় সে আর পায়নি। যতটা জোরে দৌড়ানো যায় ঠিক ততটাই জোরে দৌড় দিয়ে ঘরে আসে। তবে সে বিকট এক শব্দে চিৎকার করতে করতে ঘরে ফেরে। জায়দা তখন অজু করছে, মাগরিবের নামাজ পড়ার জন্য ঘরে প্রবেশ করেছে মাত্রই। মেয়ের চিৎকার শুনে সে দ্রুতই বেরিয়ে আসে। অনুরিমা মায়ের সাথে বের হয়ে আসে। বাড়িতে অতিথি শুধু ফারিজ আছে, আর হালিমা 2-1 দিন পর পর আসে। জমিলা যাওয়ার প্রায়ই আজকে 6 দিন চলে, তাই তেমন আত্মীয় স্বজন কেউ নাই। তবে জমিলার শোক অনুরিমাদের মাঝে এখনও বিদ্যমান।
ফারিস তখন বাইরে থেকে বাড়িতে প্রবেশ করছিল। তার সাথে আজকে ফারিনও এসেছে। তারাও বেশ অবাক আপ্তির চিৎকারে। জানার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে, কিন্তু আপ্তি ভয়ের চোটে কিছুই বলতে পারল না। থরথর করে সে কাঁপছিল। জায়দা মেয়েকে কিছুক্ষণ বকলেন। কি দরকার আছিল তোদের মাগরিবের সময় দক্ষিণ কনের মাচায় বসার? জায়গাগুলো তো ভালো না, পাশে শ্মশান। তোর মাথায় কি নাই এইটা? রাইতের বেলা ভর দুপুরে সন্ধ্যাবেলা ঘর থেকে বাহির হইতে নিষেধ করি, তাও তোর মনে থাকে না? অনিরিমা মাকে থামিয়ে দিল। আমার থামো তো, দেখতেছো না আপনি কাঁপতেছে। ভালো হইলে পরে বইলো তো। রাত যত দীর্ঘায়িত হতে লাগলো, আপ্তির অবস্থা আরও খারাপ হতে লাগলো। ফারিস শেষে বাধ্য হয়ে একজন নামকরা আলেমকে ফোন কল করলেন। তিনি এসব জিন ধরাদের ভালো জানেন। প্রায় 1.5 ঘন্টা পর ওই আলমের আগমন ঘটল অনিরিমাদের বাড়িতে। ফারিস নিজে গিয়ে আলমকে সাথে করে নিয়ে আসলেন, কিন্তু যখনই আলেম ফারিসের সাথে বাড়িতে প্রবেশ করতে যাবেন, তার নাকে উদ্ভট এক দুর্গন্ধ পেলেন। সে তৎক্ষণাৎ নাক চেপে ধরলেন। ফারিসকে জিজ্ঞেস করলেন, এত বাজে দুর্গন্ধের মধ্যে কিভাবে থাকেন? ফারিস আলেমের কথা শুনে হতভম্ব হয়ে গেল। ব্যগ্র কণ্ঠে বলে উঠল, কি বলেন মাওলানা সাহেব, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। আলেম ফারিসকে বেশি কিছু বললেন না, তবে যা বোঝার তিনি বুঝে গেছেন। ঘরে প্রবেশ করে তিনি আরেক ঝটকা খেলেন। আলেম নিজেই ঘামতে শুরু করলেন। তিনি বারবার নিজের কপালের ঘাম মুছছিলেন। আপ্তিকে তার কাছে নিয়ে আসা হলো। আলেম আপ্তির দিকে তাকাতেই আটকে উঠলেন। আলেমের ভয়ার্ত দৃষ্টি আপ্তির দিকে। তিনি আপ্তিকে কিছু কথা জিজ্ঞেস করলেন। আপ্তি সব কথার উত্তর ঠিকভাবেই দিয়েছে, কিন্তু আলেম বারবার আশেপাশে চোখ বুলাচ্ছিলেন। তার দৃষ্টিতে কিছু একটা খুঁজছিলেন। তিনি আপ্তিকে প্রথমেই কিছু দোয়া দরুদ পড়ে গা বন্ধ করে দিলেন। তারপর একটা তাবিজ দিয়ে বললেন, সবসময় হাতে বেঁধে রাখতে। তবে ফারিসকে সতর্ক করলেন, 1 সেকেন্ডের জন্য আপনিকে একা ছাড়বেন না। পুনরায় তার উদ্দেশ্য বললেন, আপনারা যদি নিজেদের ভালো চান তো এই বাড়ি ছেড়ে চলে যান। জায়দা অনিরিমা পর্দার ওপাশ থেকে আলেমের সব কথাই শুনছিলেন। মা মেয়ে দুজনেই আলেমের কথায় আটকে উঠলেন। অনিরিমা মায়ের হাত চেপে ধরল। কি এমন কারণ থাকতে পারে যার জন্য তাদেরকে এই বাড়ি ছাড়তে হবে? তার মন কু গাইছে। ভয়ঙ্কর কিছুর কি আভাস পেতে চলেছে তারা? ফারিস আলেমের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। আলেমের দিকে তার সন্দিগ্ধ দৃষ্টি। সে কিছু বলার আগে আলেম নিজেই বলতে লাগলো, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আপনাদের বাড়ি আপনাদের জন্য এই মুহূর্তে নিরাপদ নয়। তবে আবার এমন নয় যে বাইরে গেলেই সব ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। আমি খুব বেশি এখানে আর বলতে পারবো না। তবে আপনারা অতি শীঘ্রই এই বাড়ির কিছুদিনের জন্য ছেড়ে চলে যান। আর যদি পারেন বড় কোনো কবিরাজ বা বৈদ্য নিয়ে আসুন। তিনি হয়তো আপনাদের সঠিক পরামর্শ দিতে পারবেন। আমি সাধারণ জিন ভূত তাড়াইতে পারি, কিন্তু আপনাদের বাড়িতে যা আছে তা কিন্তু সাধারণ নয়। অনেক শক্তিশালী কিছু, যা আমার পক্ষে দাঁড়ানো তো দূরের, তাদের সামনে দাঁড়ানোর সাহসও নেই। আসলে আপনাদের বাড়ি খুবই বাজে আর শক্তিশালী কালো জাদু দ্বারা বন্ধ করা আছে, যা সাধারণ কোনো ব্যক্তির দ্বারা এটা দূর করা সম্ভব নয়। দেখেন, কথাগুলো বলার সময় আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। তবে আপনাদের আমি একটা উপায় বলতে পারবো, তাও সাময়িক। সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আর প্রতিদিন কোরআন পড়ুন। এর থেকে ভালো কোনো সমাধান দিতে পারবো না আমি। এই যে এত কথা বলতেছি, আমার কপালে কি আছে আল্লাহ জানে। কারণ কালো জাদু খুবই নিকৃষ্ট এক জাদু। মনে করেন শয়তান বা দুষ্টু জিনদের আপনাদের পুরো বাড়ি ঘেরা করা আছে। এখন কি উদ্দেশ্যে করছে বা কারা করছে, এগুলো আপনাদের বের করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কাকে কালো জাদু করা হয়েছে আর কিসের মধ্যে করা হয়েছে। কারণ অনেকেই পশু পাখি কিংবা পুতুল দ্বারা কালো জাদু করে। যে ব্যক্তির উপর কালো জাদু করা হবে, তার ব্যবহৃত কোনো জিনিস কিংবা তার চুল কাপড় ইত্যাদি তার মধ্যে ঢুকিয়ে জাদুকরণ করা হয়। তারপর শয়তান বা দুষ্টু জিন এসে ওই ব্যক্তির উপর ভর করে। কালো জাদুর প্রভাব এতই মারাত্মক, তারা যে ব্যক্তির উপর ভর করে তাকে কবর পর্যন্ত নিয়ে যায়। তবে যদি সঠিক সময় ধরা পড়ে কালো জাদুতে আক্রান্ত, তবে হয়তো ভাগ্যগুণে কেউ বাঁচে, নয়তো তার মৃত্যু অবধারিত। ফারিস ফারিন দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এত জঘন্য কাজ কে করতে পারে ভেবে আটকে উঠছে। সারারাত অস্থিরতায় কেটেছে অনিরিমাদের। সবার মাথায় একই প্রশ্ন ঘূর্ণমান হচ্ছে, কে হতে পারে তাদের এত বড় ক্ষতি করার? আর কারণই বা কী হতে পারে? উষা লগ্নের ঈষৎ আভায় বাইরে প্রস্ফুটিত হলেও ঘরের ভেতর এখনও তমসাচ্ছন্ন। ফারিস অনিরিমাকে তার বক্ষস্থলের মাঝে শক্ত করে চেপে ধরে ঘুমাচ্ছে। অজস্র সান্ত্বনার বাণী আউড়িয়েছে, তাও মেয়েটার মন থেকে ভয় তাড়াতে পারেনি। সে ঘুমের মাঝেও বারংবার কেঁপে উঠেছে। তাই ফারিস শক্ত করে চেপে রেখেছে, যাতে মেয়েটা ভয়ের চোটে আর কেঁপে না ওঠে। সকালের আলো ফুটতেই প্রতিদিন পাখিদের কলতান শোনা গেলেও আজ কিছুটা ভিন্নভাবে অনিরিমাদের ঘুম ভাঙল।
তাদের ঘরের দক্ষিণে খামার আর শ্মশানের মধ্যবর্তী স্থানে একটা পেয়ারা গাছ আছে। সেইখানে আজ সকালে কাকের মিলন মেলা বসেছে। তারা গলা ফাটিয়ে কা কা শব্দে চারিদিক মুখরিত করে যাচ্ছে। ফারিন কাকের শব্দে ঘুম থেকে উঠে বসে। তার কানে যেন তীব্রভাবে কাকের শব্দ করাঘাত করছে। তাই তার ঘুমোনোটায় দায় হয়ে গেছে। চোখে এখনও তন্দ্রাভাব। সে আলগোচে উঠে অনুরিমাদের ঘরের সামনে পাকা সিঁড়িতে গিয়ে বসে। আনমনে তার চোখ চলে যায় ঘরের দক্ষিণ কোণে। পেয়ারা গাছকে দেখে মনে হচ্ছে কাকদের বাসস্থান। এরা অনেক আগে থেকে এখানে বসবাস করে। সে অনেকটাই অনিচ্ছা সত্ত্বেও পাকা সিঁড়ি থেকে উঠে হাঁটতে হাঁটতে সেই পেয়ারা গাছের নিচে যায়, কিন্তু সেখানে গিয়ে তেমন কিছুই খুঁজে পেল না। তা ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপর হাত মুখ ধোয়ার জন্য কলপারে যায় সে। আচমকা তার বাম পাশে তাকাতে থেকে আপনি ঘুম থেকে উঠে এসেছে। ফ্যাকাশে মুখশ্রী, ভয়তো অক্ষুযুগল আর উস্কো চুলে এই মেয়েকে তার কাছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মেয়ে লাগছে। অন্য সময় হলে সে এখন খ্যাপাতো, কিন্তু এখন সময় আর পরিস্থিতি দুটোই তার অনুকূলে। তাই আপাতত এই কাজ করা যাবে না। আপনি নিজ মনে কাজ করছে, আশেপাশে কি আছে তার দেখার সময় নেই। তার কাছে এখনও সেই সন্ধ্যেবেলার স্মৃতিটুকুই ঘুরপাক খাচ্ছে। সবার সামনে নিজেকে বেশ শান্ত রাখলেও তাকে এখনও সেই বিষয়টায় দাঁড়িয়ে বেড়াচ্ছে। হাত মুখ ধোয়া শেষ হলে সে ঘরে ফিরে যায়। তার সামনে জলজান্ত এক পুরুষ অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু সে একবার ফিরেও দেখল না। ফাইনের অদ্ভুত দৃষ্টি আপতির দিকে। এই মেয়ে তাকে দেখেও দেখল না। জিন কি তার উপর সত্যিই ভর করলো, নাকি ইচ্ছে করেই এড়িয়ে গেল? সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি কিভাবে কি করবে। জায়দা অসহায়ের মতো বসে আছে। কি করবে, কোথায় যাবে তারা? আত্মীয় স্বজনও নেই যে তারা কারো কাছ থেকে কোনো পরামর্শ নেবে। অনুরিমা মায়ের আকুলতা বুঝতে পারল, কিন্তু সেই বা কী করবে, যেখানে ফারিস নিজেই অপারগ। সবাই যখন বিরাস বদনে বসে আছে, আচমকাই রিকশার ক্রিং করা শব্দে তার হুঁশ ফেরে। জায়দা ঘর থেকে দেখতে পেল হালিমা এসেছে, সাথে কোনো এক আগন্তুকও এসেছে। তাকে সে ঠিক চিনতে পারল না। হালিমা প্রবেশ করতেই তার পিছু পিছু আজিজ শেখ আর সেই আগন্তুকও প্রবেশ করে। জায়দা পর্দার আড়াল হয়ে ওপাশে গিয়ে দাঁড়ায়। হালিমা নিজেও পর্দার আড়ালে চলে যায়। অনুরিমা শাশুড়িকে দেখে সালাম বিনিময় করে। হালিমা নিজে গিয়ে ছেলের বউকে জড়িয়ে ধরেন। জায়দার সাথেও হালিমা সালাম বিনিময় হয়। দুজন দুজনকে জড়িয়ে ধরেন। আত্মীয় এসে সালাম বিনিময় করেন। সবার সাথে সালাম বিনিময় শেষে হালিমা নিজ থেকে বলে উঠল, ফারিজ আমাকে আপনাদের বাড়ির সমস্যা সম্পর্কে কাল রাতেই খুলে বলেছে সব। আমি নিজেই অনেকের সাথে কথা বলেছি। শেষে অনেক খোঁজাখুঁজির পর আমার ভাইজানের পরিচিত একজন কবিরাজকে নিয়ে আসলাম। তিনি আপনাদের বাড়িতে বসে রাতে আসর বসাবেন। সেখানে তিনি জিনদের ডাকবেন। তিনি জিনের মাধ্যমে জেনে নেবেন আপনাদের বাড়িতে কি কি সমস্যা আছে। জায়দা হালিমার কথায় সমাধানের রাস্তা খুঁজে পেয়ে প্রসন্ন হলেন। তার দুয়াকি জলে টলমল করতে লাগলো। এই প্রথম মনে হচ্ছে না, সে একা নয়, তার পাশে আরও কেউ একজন আছে তাদের ভরসা দেওয়ার জন্য। তিনি সত্যিই কৃতজ্ঞ হালিমার প্রতি। হালিমার কাছে ইদানিং অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। অথচ সেই প্রথম ব্যক্তি ছিল এই বিয়ের বিপক্ষে। কিন্তু সে কিছুদিন আগে একটা ওয়াজে শুনেছে, এতে মেয়েদের বিয়ের দায়িত্ব দিলে কিংবা তাদেরকে ছেলের বউ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তাই তো আজকাল সে নিজেকে শুধরাতে চায়, এই জন্য এভাবে ছুটে আসে। তার নিজের কাছেও অন্যরকম এক ভালো লাগা কাজ করে অনুরিমাদের প্রতি। দুপুরের খাবার খেয়ে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেয়, কিন্তু কবিরাজ মশাই সবাইকে একটা সতর্কতা বানিয়ে দিলেন। সে যখন আসর বসাবে তখন সবাই যেন এক রুমে আবদ্ধ থাকে, আর ঘর থেকে তখন কেউ যেন বাইরে না হয়। তার সাথে পুরুষরা থাকতে পারবে, তবে ভয় পেলে থাকার দরকার নেই। এদিকে প্রায় সন্ধে হতে চলল। বিলকিস আর আসলামরা প্রায় ছুটে এসেছে। এত বড় সমস্যা শুনে অরুণিমাদের বাড়িতে আসগর আর পারভিনও এসেছে তাদের সাথে। তাদের উদ্গ্রীব দৃষ্টি, এত কিছু কে করলো? আসলাম ভাবুক হয়ে বসে আছে। তার ভাইয়ের বাড়িতে এত সমস্যা। রাতের মাঝামাঝি সময় কবিরাজ আসর বসাবেন, তাই সবাইকে পুনরায় সতর্কবার্তা প্রদান করলেন। যথারীতি তিনি তার নিয়ম অনুযায়ী সব কিছু শুরু করলেন। কিন্তু অত্যন্ত আশ্চর্য হলেন এই ভেবে তিনি জিনদের ডাকছেন, কিন্তু আসতে পারছে না। কবিরাজ নিজেও অবাক হলেন, এত দেরি তো তার কখনো হয় না। সে পুনরায় আবার শুরু করলেন। দীর্ঘ 2 ঘন্টা পর কবিরাজ সফল হলেন জিনকে ডাকতে। সাদা কাপড়ে আবৃত এক ক্ষীণ ছায়া দেখতে পেলেন সবাই। এসেই প্রথমে সালাম দিল। কবিরাজ সালাম দিলেন, তারপর তার আসতে দেরি হওয়ার কারণ আর অনুরিমাদের বাড়ির সমস্যা জিজ্ঞেস করলেন। এক গম্ভীর মোলায়েম কণ্ঠস্বর সবাই শুনতে পেলেন। জিন তার কথা বলতে শুরু করলেন। এ বাড়িতে 22 জন বদ জিন আছে। তাদের মধ্যে কিছু আছে খুবই নিকৃষ্ট, ওরা মানুষ মারার জন্য এসেছে। আর কিছু আছে অনির্দিষ্টকারী, এরা শুধু ক্ষতি করার আর ভয় দেখাবে। এ বাড়িতে 2 পক্ষ
জাদু করে রেখেছে, একজন মারার জন্য আরেকজন বশে রাখার জন্য। জামেলা খাতুনকে কুকুর দিয়ে কালো জাদু করা হয়েছে। কুকুর মেরে তার মধ্যে জামেলার ব্যবহৃত শাড়ি দিয়ে বেঁধে কালো জাদু করা হয়েছে। আর কুকুরকে এই বাড়ির দক্ষিণে পেয়ারা গাছের নিচে পুঁতে রাখা হয়েছে। কালো জাদু করা হয়েছে 3 মাস আগে, তবে এই কার্যকর হয়েছে 40 দিন আগে, যখন আরও একজন তাকে জাদু করে বসে আনার জন্য। তখন ওই জাদু উল্টো কাজ শুরু করেছে। জামেলার অপর দুজনের জাদু থাকায় তিনি দ্রুত পরপারে পাড়ি দেয়।